দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ বাণিজ্য নিয়ে যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ইনসাইড বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি সীমা ভৌমিক। সমসাময়িক অর্থনীতির বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব আবাসন খাত কতটা ভূমিকম্প সহনীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া। লিয়াকত আলী ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বিজনেসে। কেমন আছেন? আমি ভালো আছি এবং যমুনা টিভির দর্শকদেরকে আমাদের রিহ্যাবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এখন বলা যায় মোটামুটি সকলের একটা উদ্বেগের বিষয় ভূমিকম্প, এবং আমরা জানি যে ঢাকা শহর একটা জনবহুল বহুতল ভবনের একটা নগরী। 90% বিল্ডিংই তৈরি হয় ডেভেলপার কোম্পানির মাধ্যমে। আসলে আমাদের যে বহুতল ভবনগুলো আছে, আবাসিক ভবনগুলো আছে, সেগুলো এই ভূমিকম্প কতটা সহনীয়? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বাংলাদেশের 3টা জোন নিয়ে কিন্তু একটা জোন হচ্ছে 1 নম্বর জোন, 2 নম্বর জোন, 3 নম্বর জোন। আমরা কিন্তু আছি 2 নম্বর জোনে, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা। এবং 1 নম্বর জোন যেটা একটা সিলেট অঞ্চল, ওদিকে কিন্তু আমাদের ভূমিকম্পর সম্ভাবনাটা খুব বেশি। তারপরে এই 2 নম্বর, তারপর 3 নম্বর হচ্ছে দক্ষিণ অঞ্চল, খুলনা টুলনা এগুলা মিলে আর কি। তা আমরা কিন্তু যে ন্যাশনাল কোড বা বিল্ডিং বানাতে যে সমস্ত নিয়ম কানুন, ওগুলা ফলো করেই কিন্তু আমরা সাধারণত আমাদের মেম্বাররা বিল্ডিং বানিয়ে থাকে। এবং আপনি নিজেও দেখেছেন যে এই পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু কোনো কমপ্লেন নাই যে ভূমিকম্পে কোন রকম বিল্ডিং হেলে পড়েছে বা ফাটল ধরেছে, আমাদের এই ধরনের কোনো নাই। আর আপনি যে ন্যাশনাল কোড, এটা কিন্তু আমরা মেনে এগুলা করে থাকি। কিন্তু আপনি যে বললেন বিল্ডিং কোড মেনে করে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অভিযোগ পাই যে বিল্ডিং কোড না মানার। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা আমরা লক্ষ্য করি, 4 তলা বা 5 তলা ভবনের হয়তো একটা নকশার অনুমোদন আছে, সেটা হয়তো 7 তলাও করা হয়। সেটা যেটা শুনেছেন এটা অনেক আগের খবর। কিন্তু বর্তমান যে নিয়ম কানুন যেগুলো চালু হয়েছে, বিশেষ করে রাজুকের যে ফারের নিয়ম, এর ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু এগুলা একেবারেই নাই। আর আপনার মনে করেন 6 তলার উপরে যেটা আছে রেইনফোর্সড বলে, যেটা আপনাকে ভূমিকম্পকে মানে প্রতিরোধ করার জন্য উপর দিকে যত বিল্ডিং যাবে, এটা ন্যাশনাল কোডে আছে। তারপর আপনি একটা বিল্ডিং বানাতে গেলে যে মাটি পরীক্ষা বলেন, সোয়েল টেস্টিং বলেন ইত্যাদি, কিন্তু আপনার রিহ্যাব মেম্বারদের প্রত্যেকটা মেম্বার কিন্তু স্বয়ংপূর্ণ, তাদের আর্কিটেক্ট থেকে আরম্ভ করে সবকিছু তাদের আছে। এবং ফলে কিন্তু রিহ্যাব যে সমস্ত বিল্ডিং বানায়, সেখানে কিন্তু এই ধরনের ঝুঁকি নাই বললেই চলে। আমি বলবো যে 0% ঝুঁকি আছে। আচ্ছা, তাহলে তো অবশ্যই আমি বলবো যে যারা সেসব ভবনের মধ্যে বাস করে তাদের জন্য এটা অবশ্যই সুখবর একটা। বলেন। জি। তবে আমার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে পুরান ঢাকার যে সমস্ত বিল্ডিং গুলো আছে, সেখানে কিন্তু সেখানে কিন্তু আপনার রিস্ক থেকে যাচ্ছে। সে আপনার ভূমিকম্পতে বলে কি, ভূমিকম্প বা কোন রকম দুর্যোগ, বিশেষ করে আমাদের দেশে কিন্তু দুর্যোগের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা এগিয়ে আছি সেটাকে সলভ করার জন্য। কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের বড় কোনো ভূমিকম্প হয়নি। যেটা অনেক সময় বলে যে 1800 সালের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, তখন তো রিয়েক্টর স্কেল ছিল না। সেই ক্ষেত্রে ভূমিকম্পের যে কি পরিমাণ হয়েছিল সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ওই ধরনের বড় ভূমিকম্প হয় নাই। আর আমরা কিন্তু আছি এখানে যে ভূমিকম্প যে প্লেট গুলা যেটা বলে, আমরা আছি ইন্ডিয়ান প্লেটের উপরে আছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভূমিকম্প যেটা প্রভাবটা আছে, সেটা আমরা মনে করি যে ভূমিকম্প আমরা যে সমস্ত বিল্ডিং বানাই, সেক্ষেত্রে আমরা মনে করি আল্লাহর রহমতে এটা ভয়ের কোনো কারণ। কিন্তু জনাব ভুঁইয়া, যেটা বলা হয় যে ঢাকা শহরের অনেক জায়গাগুলো আছে যেখানে জলাশয় ভরাট করে কিন্তু ভবন নির্মাণ করা হয়েছে। এবং বিজ্ঞানীরা বলে থাকেন বা ভূমিকম্প বিশেষজ্ঞ যারা আছে তারাও বলে থাকেন যে জলাশয়গুলো ভরাট করে যেভাবে বিল্ডিং গুলো তোলা হয়েছে, সেখানে কিন্তু রিস্কটা অনেক বেশি, বিল্ডিং দেবে যাবার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আসলে কি করছে, কেমন ভাবে তৈরি করছে? সেখানে আপনি মনে করেন যে কোনো পৃথিবীর যে কোনো, শুধু ঢাকা শহর না, যে কোনো জায়গায় কিন্তু ভরাট করে কিন্তু বাড়ি করা যেতে পারে। সেটা কিন্তু আবার একটা নিয়ম কানুন আছে, একটা সার্টেন পিরিয়ডে এটা এইভাবে ভরাট করতে হবে, সেখানে সোয়েল টেস্ট করতে হবে। সেই নিয়ম কানুন গুলা কিন্তু আমি বারবার বলতেছি, রিহ্যাব মেম্বাররা কিন্তু বর্তমানে কিন্তু এগুলো সবকিছু মেনে করে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভয় পাওয়ার বা কোনো কিছু করার সম্ভাবনা নাই। আমি আবারও এটা আল্লাহর রহমতে আমি বলতেছি
বলতেছি, যেটার ভয় পাওয়ার কোনো কারণ নাই। জি, আমরা আরো একটা বিষয়, যেমন গত কয়েকদিন আগে বৃষ্টির পানিতে আমরা বিজয়নগরের দিকে একটা ঘটনা লক্ষ্য করেছি, যে সেখানে একটা আবাসিক ভবনের কাজ চলছিল, কিন্তু বৃষ্টির পানি এমন মানে বানটা এত বেশি ছিল, তোড়টা এত বেশি ছিল যে পাশের যে ভবনটি ছিল সেটিও আরেকটি ডেভেলপার কোম্পানিরই তৈরি করা, সেটি কিন্তু হেলে পড়ার একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। গ্যাসের পাইপের ক্ষেত্রে আমরা ফেটে যাওয়ার একটা বিষয় আছে, সেই বিষয়গুলো তো ঘটছে। সেটা আমি বলি, সেটা কিন্তু আমরা চেক করেছি, চেক করে দেখা গেছে সেটা রিহাব মেম্বার না। এখন রিহাব মেম্বার যদি না হয় সেক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না। এখন মানে মানুষের মৌলিক অধিকার হিসাবে যে কোনো লোক কিন্তু যে কোনো ব্যবসা করতে পারে, তার ট্রেড লাইসেন্স থাকলেই। তা এখন ট্রেড লাইসেন্স থাকলে সে তার ব্যবসাটা করতে পারে, এটা বাংলাদেশের সরকারই তাকে অনুমোদন দিয়ে দিচ্ছে। এখন ওই ধরনের জায়গায় যদি ওরকম বিল্ডিং হেলে পড়ে, রিহাব মেম্বার যদি না হয়, আমাদের কিন্তু করার কিছু, তাহলে তাদের আসলে জবাবদিহিতার জায়গা তাদের এখানে তো আমি এই জন্য বারবার বলি যে এখন দেখেন 6 জন 7 জন মিলে একটা ডেভেলপার হয়ে যায়, যেটা আমরা মাঝে মাঝে বিভিন্ন টক শোতে বলি যে 7 ভাই চাম্পা, মানে 7 ভাই আর একজন বোন মিলে একজন ডেভেলপার হয়ে গেছে। এখন তার সেটা বানাবার সময় কিন্তু তার জন্য কিন্তু 4000 টাকার স্কোয়ার ফিট সে 2000 স্কোয়ার ফিটে বিক্রি করছে, বিকজ তার কোনো আর্কিটেক্ট নাই, তার কোনো ইঞ্জিনিয়ার নাই, তার কোনো নিয়ম কানুন সে মানতেছে না। এবং তার বিল্ডিং হেলে পড়ে, তার বিল্ডিং ভেঙেও যেতে পারে, সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করব। আর যেহেতু সামনে গেল এই বছরের শুরুতে আমরা রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো লক্ষ্য করেছি, এই বিষয়গুলো আমরা জানতে চাই। বাজেট চলে এসেছে, আপনাদের আবাসন খাতে নিশ্চয়ই বেশ কিছু প্রস্তাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, ইনসাইড বিজনেসের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইনসাইড বিজনেসে। আমরা আজ আলোচনা করছি বাংলাদেশের আবাসন খাত কতটা ভূমিকম্প সহনীয়, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রিহাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। জনাব ভূঁইয়া, আমরা যদিও শুরুর পার্টে কথা বলছিলাম ভূমিকম্প নিয়ে, কিন্তু আমরা একটু আবাসন খাতে সামগ্রিক পরিস্থিতিও জানতে চাই। এই বছরের প্রথম 3 মাস কিন্তু আমরা একটা রাজনৈতিক অস্থিরতা দেখেছিলাম, আপনাদের তো নিশ্চয়ই আবাসন খাতে অনেক ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণটা যদি আমাদেরকে আমি বলি। দেখেন, আমাদের যে আপনার রাজনৈতিক পরিস্থিতির জন্য আমাদের খাতে কিন্তু আপনি জানেন যে আমেরিকা একবার যখন 9/11-এ আপনার ওদের অর্থনীতি কিন্তু প্রথম রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু ওদের ক্ষতি হওয়ার পরে শুধু আমেরিকা না, সারা পৃথিবীতে কিন্তু অর্থনৈতিক ধস নামে। এবং আবাসন খাতের যখন মন্দা হয়, এটা কিন্তু চট করে কিন্তু আবার ঠিক হয় না, বিকজ এই খাতের সাথে কিন্তু অনেকগুলা খাত জড়িত, প্রায় 200 ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যেমন রড বলেন, সিমেন্ট বলেন, ইট, বালু ইত্যাদি অনেক। তো এখন এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু কামব্যাক করে আসতে কিন্তু সময় লাগে। তা আমি মনে করি যে রাজনৈতিক কোনো আন্দোলন বা যেটাই হোক, সেটা রাজনৈতিক ভাবে করা উচিত। আমার মনে হয় দেশের অর্থনৈতিক ক্ষতি হোক, এই ধরনের কোনো কিছুতে মানে না যাওয়াটাই ভালো। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করেছিলাম যে আপনাদের বহুদিনের একটা দাবি ছিল এই যে আবাসন খাতটাকে যাতে শিল্প হিসেবে ঘোষণা করা হয়, শিল্প হিসেবে ঘোষণাও করা হয়েছে, কতখানি সুযোগ সুবিধা আসলে পাচ্ছেন আপনারা? দেখুন, এটা করার পরে আমি বিশেষ করে বলবো ব্যাংকের কথা। ব্যাংক কিন্তু আমি সরকার, মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের কিন্তু একটা স্বল্প এবং মধ্যআয় লোকদের জন্য একটা ঋণ দেওয়া হতো 80 লাখ করে, সেটাকে কিন্তু বাড়িয়ে কিন্তু এখন 1,20,000 টাকা করেছে। কিন্তু এই ঋণটা কিন্তু বেসরকারি ব্যাংকগুলা দিচ্ছে, সরকারি ব্যাংকগুলা দিচ্ছে না। সরকারি ব্যাংকগুলা এই 1 কোটি 2 কোটি টাকার ঋণের প্রতি আগ্রহ কম, মানে এই ঋণগুলা কিন্তু স্বল্প এবং মধ্যআয়ের লোকরা পেয়ে থাকে। এখন সরকারি ব্যাংক যে পর্যন্ত আগায় না আসবে তখন কিন্তু এটা হবে না। আর সরকারি ব্যাংকগুলা দিচ্ছে, আপনি হয়তো প্রশ্ন করবেন কেন দেয় না। সরকারি ব্যাংকগুলা কিন্তু 100 কোটি 500 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য তারা কিন্তু বেশি আগ্রহ। কেন? হলমার্ক টাইপের ঋণ দিতে তারা আগ্রহী। তারা কিন্তু এই ঋণ দিতে আগ্রহী কেন? সময়, কার্যক্রম সবই একই লাগে। 1 কোটি 1.5 কোটি টাকা ঋণ বা একজন গ্রাহক কতক্ষণ ব্যাংকের সাথে দৌড়াদৌড়ি করবে, তা করবে না। তারা ওই ধরনের ঋণ দিতে আগ্রহী। তা আমি মনে করি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, সরকারি ব্যাংকগুলো এই খাতে যদি ঋণ দেয় তাহলে কিন্তু ঋণগুলো কিন্তু তারা ফেরতও পাবে, বিকজ এই ঋণটা কিন্তু 0% আপনার রিস্ক। কেন? আপনার ঋণের নিয়ম হচ্ছে
100 টাকা ঋণ দিতে গেলে তাকে 200 টাকার একটা মর্টগেজ দেওয়া লাগবে। তার মানে কি, একটা বিল্ডিং এর দাম যদি 1 কোটি টাকা হয়, সে 50 লাখ টাকা ঋণ দিতে পারে। এখানে তার কিন্তু ঋণ কোনো ক্ষতি হওয়ার কোনো নাই। চলতি অর্থ বছর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে অপ্রদর্শিত অর্থ এই শুধুমাত্র আবাসন খাতেই কিন্তু বিনিয়োগের একটা সুযোগ ছিল। আসলে কতখানি বিনিয়োগ হয়েছে? দেখেন, অপ্রদর্শিত আয়ের কথা আমরা প্রত্যেকবার বলি, এবারও বলছি, এবারও আমরা বলি যে 5 বছরের জন্য এটা দেওয়া উচিত। এবং কিন্তু অর্থমন্ত্রী বলেছে যে তিনি আর দিচ্ছেন না। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা দাবি করিয়ে যাব সবসময়ের জন্য। এবং আমি বলি কেন এই ঋণ, এটা এখন আপনি ধরে নেন আপনার বোন 60 লাখ টাকা কোনোভাবে এটা তার কাছে আছে, এটা সে ডিক্লারেশন দেয় নাই, তাহলে এই 60 লাখ টাকা উনি কি করবে? 50 লাখ টাকা উনি কি করবে? উনি কি মালয়েশিয়া যায় ইনভেস্টমেন্ট করবেন নাকি দুবাইতে ইনভেস্টমেন্ট করবে? উনি তো অন্য পথ ধরবে, তাকে তো ইনভেস্টমেন্ট করতে হবে। তা আমি মনে করি এই টাকাটা যদি এই খাতে ইনভেস্টমেন্ট করে, তার টাকাটাও সেফ হলো, আমরাও কিন্তু অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতাম। বিকজ আমি বারবার বলছি এই খাতের সাথে অনেকগুলা খাত জড়িত। আচ্ছা, বাজেট যেহেতু চলে আসছে, আপনাদের বাজেট প্রস্তাবনাগুলো সবচেয়ে মূল বিষয়গুলো কি আছে? আমরা বাজেট প্রস্তাবনা অনেকগুলা জিনিস দিচ্ছি। তার মধ্যে আমরা একটা আমাদের যেই রেজিস্ট্রেশন ফি, যেটা মানে আপনার রেজিস্ট্রি করার জন্য যে বাড়ি রেজিস্ট্রি করার, এটাকে আমরাকে অর্ধেকে করে নিয়ে আসতে বলছি। এটার কারণ আমরা দেখাচ্ছি এই জন্য যে এখন কিন্তু রেজিস্ট্রি মানুষ করতে চায় না, রেজিস্ট্রি করতে চান, রেজিস্ট্রির হারটা খুব বেশি। এটা রেজিস্ট্রি না করাতে সরকার কিন্তু অনেক রাজস্ব হারাচ্ছে, এবং রেজিস্ট্রি ফিটা যদি কমায় দেওয়া হয় তাহলেই কিন্তু রেজিস্ট্রি কমে। আরেকটা আমরা বলছি এবারকার বাজেটে এফবিসিসি এর মাধ্যমে তো আমাদের এগুলাকে বলতে হয়, এবং এফবিসিসি এর বইয়ের মধ্যে ওগুলো আসছে। আমরা একটা সেকেন্ডারি মার্কেটের কথা বলছি। সেকেন্ডারি মার্কেট বলতে বোঝাতে চাচ্ছি যে এখানে যেমন শেয়ার মার্কেট আছে, এই সেকেন্ডারি মার্কেটটা যদি চালু হয় তাহলে কিন্তু অনেক বেকার সমস্যা দূর হবে। এটা আমি একটু শর্টকাট আপনাকে বলি, যেমন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, একটা গাড়ি যখন ট্যাক্স দেওয়া লাগে যদি 1 লাখ টাকা, পরে দ্বিতীয়বার যদি গাড়িটা আপনি রেজিস্ট্রি করতে যান তখন দেওয়া লাগে মাত্র 5,000 টাকা। তা আমি বলি যে আমাদের ফ্ল্যাটগুলা যখন প্রথমবার রেজিস্ট্রি হবে, দ্বিতীয়বার রেজিস্ট্রি করতে গেলে সেখানে কিন্তু হার যদি কমায় দেওয়া হয়, তখন কিন্তু এখানে একটা মানে পৃথিবীর সব দেশে কিন্তু আপনার একটা প্রণোদনার একটা প্রস্তাবও মনে হয়েছিল। এটা প্যাকেজটা আমরা আমাদের মাননীয় পূর্তমন্ত্রীর মাধ্যমে দেওয়া হয়েছে। এটা 50 কোটি টাকার একটা আমরা প্রণোদনা প্যাকেজ চাচ্ছি। এটার মধ্যে কিন্তু আমরা চাচ্ছি না, এখানে কিন্তু অনেকগুলা ট্রাম আছে। তার মধ্যে একটা বড় ট্রাম হচ্ছে আপনাদের স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য। তাদের নিয়ে আসলে কি চিন্তা করছেন? তাদেরকে একটা ঋণ দেওয়ার জন্য আমরা বারবার বলতেছি। সেই ঋণটা যদি চালু হয়, তারা কিন্তু ওই আমেরিকা, আপনি দেখেছেন যে আমেরিকায় কিন্তু চট করে বসবাস করলে একটা গাড়ি বা বাড়ি ক্রয় করতে পারে, বিকজ তাদেরকে কিন্তু একটা লং টার্ম একটা লোন দেওয়া হয়, এবং সেখানে সিঙ্গেল ডিজিটে অনেক কম সুদে দেওয়া হয়। জনাব ভূঁইয়া, ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করেছি যে ফ্ল্যাটগুলোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। মানে একমাত্র উচ্চবিত্তরাই শুধুমাত্র কেনার সামর্থ্য আছে, মধ্যবিত্ত কিংবা যারা কিছুটা হয়তো আর্ন করতে পারে তাদের কিন্তু তারা এখন চিন্তাই করতে পারে না। এই বিষয়টি কেন হয়েছে, আর তাদের জন্য আপনাদের রিহাবের কোনো প্ল্যান আছে? আমি বলি যে ফ্ল্যাটের দাম কিন্তু আরো বাড়বে, কমবে না। কিন্তু আমাদেরকে কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ফ্ল্যাটের দাম হয়তো কমে যাবে, এটা কমবে না, আপনার মাধ্যমে বলতে বাড়বে। এখন একটাই প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন দেশে কিন্তু পকেটের টাকা দিয়ে কিন্তু বাড়ি বা গাড়ি ক্রয় করে না, এটা কিন্তু ব্যাংক ঋণের মাধ্যমে হয়। আমি আগেও বললাম যে আমেরিকা বলে অনেক দেশে কিন্তু আপনার এই বাড়ি কিন্তু ব্যাংকের মাধ্যমে, এবং ওইসব দেশে কিন্তু আবার সেকেন্ড মর্টগেজও দেওয়া যায় বাড়ি। তা আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই ঋণ সিঙ্গেল ডিজিটে দীর্ঘমেয়াদী ঋণ না দেওয়া হবে, সহজ শর্তে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দেশের লোকরা বাড়ি ক্রয় করতে পারবে না। আপনার যে প্রশ্ন ওটাই থেকে যাবে যে মধ্য আয়ের লোকরা কিনতে পারেন, উচ্চ শ্রেণীরা কিনতে পারেন। ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে যদি আমাদেরকে বলেন যে এই মুহূর্তে আসলে আবাসন খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি ছোট্ট করে বলতে গেলে এক বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংক সহায়তা। ব্যাংক সহায়তা দিলেই আবাসন আবার বুম করবে। জি, জনাব ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ইনসাইড বিজনেসের আজকের আলোচনা। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন।